আজকে আমরা সেন্টেন্স কানেক্টরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা নিয়ম করতে যাচ্ছি, প্রায় 14-15টার মতো। যে 14-15টা নিয়ম করলে তোমাদের 95% হয়ে যাবে আশা করা যায়। 100% বলবো না, কারণ মিস্টেক হতে পারে। 95% যদি আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করি, 95% যে কানেক্টর আমাদের পড়ে এসএসসি এবং এইচএসসি যে পরীক্ষার্থী বা এই ক্লাসে যে আমাদের সেন্টেন্স কানেক্টর পড়ে, আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো যদি আমরা কিনা একটু সাবজেক্ট ভার্ব সম্পর্কে সতর্ক হতে পারি, সচেতন হতে পারি। তাহলে এইচএসসি এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য বা ক্লাস 9-এ যারা আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হয়ে যাচ্ছে। কোন কিসের উপরে? সেন্টেন্স কানেক্টর। সেন্টেন্স কানেক্টরটা কি জিনিস আগে আমাদের বুঝতে হবে। কানেক্ট মানে হলো সংযুক্ত করা, আর কানেক্টর মানে যে সংযুক্ত করে। কানেক্ট মানে সংযুক্ত করা, আর কানেক্টর মানে যে বা যাহা সংযুক্ত করে। তাহলে সেন্টেন্স কানেক্টর বলতে আমরা বুঝি যে সেই সমস্ত শব্দ বা শব্দ সমষ্টিকে বোঝায় যে শব্দ কোনো ওয়ার্ড, এক বা একাধিক ওয়ার্ড, ক্লজ, ফ্রেজ, এক বা একাধিক ওয়ার্ড, ক্লজ বা ফ্রেজ বা সেন্টেন্স, এই সম্পূর্ণকে যুক্ত করা হয়, তাদেরকে বলা হয় কি সেন্টেন্স কানেক্টর। সেন্টেন্স কানেক্টর তাহলে কি কি যুক্ত করবে? দুটো ওয়ার্ড হতে পারে, ক্লজ, ক্লজ মানে কি কয়েকটা শব্দ মিলে একটা ক্লজ হয়, আর আর ফ্রেজও কয়েকটা শব্দ মিলে কি হয়? ফ্রেজ হয়। ফ্রেজ আর ক্লজের ভিতরে পার্থক্য হলো ফ্রেজের ভিতরে কোনো ভার্ব থাকবে না, কিন্তু ক্লজের ভিতরে ভার্ব থাকবে। ঠিক আছে? তাহলে ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করতে যে শব্দ বা শব্দ সমষ্টি আমরা ব্যবহার করবো, তাদেরকে বলা হয় কি সেন্টেন্স কানেক্টর। আমরা একটু ধারাবাহিক ভাবে শিখবো, যাতে আমাদের প্যাসেজটা আমরা সহজে পারি। এই নিয়ম যেভাবে ধারাবাহিক ভাবে শিখবো, ঠিক প্যাসেজও আমাদের এই লেভেলের অনুসারে ব্যবহৃত হবে। তো সর্বপ্রথম আমরা রুল 1 দেখো, আমরা বলছি কি সমজাতীয় ক্লজ, ফ্রেজ, সেন্টেন্স, ওয়ার্ড, সমজাতীয় ওয়ার্ড, ক্লজ, ফ্রেজ। আবার বলো সবাই, সমজাতীয় ওয়ার্ড, ক্লজ, ফ্রেজ বা সেন্টেন্সকে যুক্ত করতে আমরা এন্ড বা অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করব। কি কি ব্যবহার করব? এই দুইটার মানে হলো এবং, এই দুইটার মানে হলো এবং বা আরো, ও, এই দুইটা শব্দের মানে। তাহলে আমরা একটু উদাহরণ দেখি কি হয়। এখানে দেখো, আই বট, আমি কিনেছিলাম পেন এন্ড পেন্সিল, সমজাতীয় না? যুক্ত হয়েছে কি দিয়ে? এন্ড দিয়ে। তাহলে এন্ডটা আমাদের কি কনজাংশন, মাঝখানে গ্যাপ থাকতে পারে, এটা আমরা বুঝলাম। তা আমরা একটা সেন্টেন্স লিখি। দেখো, এখানে আমাদের বলছে কি আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। আই বট এ শার্ট, আমি একটা শার্ট কিনেছিলাম। তাহলে বাজারে গিয়েছি, অবশ্যই আমার থেকে কিছু উদ্দেশ্য ছিল কিছু কেনার জন্য, সেটা আমরা কি কিনছি? শার্ট। তাহলে আমরা সমজাতীয় শব্দ ব্যবহার করা বা সেন্টেন্স, আগেটা আমরা শব্দ দেখছিলাম, এখানে আমরা সেন্টেন্স দেখছি। তাহলে এখানে আমরা সেন্টেন্সের শুরুতে এন্ড ব্যবহার করবো। ওটা একটা সেন্টেন্সের ভিতরে ছিল, এই কারণে ছোট হাতের, আর এখানে ফুল স্টপ পরে ব্যবহৃত হচ্ছে, তাই আমরা বড় হাতের দেব। দেখো, রানা ইজ আ সিঙ্গার, রানা একজন গায়ক, টিচার শিক্ষক। তাহলে এই যে সিঙ্গার এবং টিচার দুইটা তার পেশা, তাহলে আমরা এই দুটো সমজাতীয় শব্দ যুক্ত করতে আমরা এন্ড অথবা অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ব্যবহার করতে পারি কিনা? অ্যাজ ওয়েল অ্যাজ। রানা ইজ এ টিচার অ্যাজ ওয়েল অ্যাজ, রানা ইজ এ সিঙ্গার অ্যাজ ওয়েল অ্যাজ এ টিচার। দেখো, রুল 2 তে বলছে অতিরিক্ত তথ্য প্রদান করতে আমাদের and besides, in addition, moreover, furthermore, further, এই শব্দগুলো আমরা অতিরিক্ত তথ্য প্রদান করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। অতিরিক্ত তথ্য, যে ওই যে আমরা এই নিয়ম অনুসারে অনেকটা হয়ে যায়,
যেমন দেখো, ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছ আমাদের বন্ধু। আচ্ছা, এবার গাছ সম্পর্কে আমরা আর একটু অতিরিক্ত তো কিছু যদি বলে, গাছ তো আমাদের বন্ধু, একটা তথ্য আমরা দিচ্ছি। এরপরে আমাদের যদি আরো একটু কিছু বলতে হয়, দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তারা আমাদেরকে অনেকভাবে হেল্প করে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, অ্যান্ড লিখতে পারি দে হেল্প আস, এবং তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে। বিসাইডস মানে কি, পাশাপাশি। ইন এডিশন আরো, অধিকন্ত, তারপরে পুনরায়, আবারও, ইত্যাদি আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা যখন কোনো অতিরিক্ত তথ্য প্রদান করা হবে একই বিষয় সম্পর্কে, একই ব্যক্তি সম্পর্কে, একটা টপিক সম্পর্কে বা কোনো বস্তু সম্পর্কে, তখন আমরা কি লিখতে পারবো, যে অ্যান্ড, বিসাইডস, ইন এডিশন, মোর ওভার, ফার্দার মোর। ফার্দার উত্তরপত্রে দেওয়া আছে অ্যান্ড দেওয়া আছে, আর একজন লিখছে বিসাইডস। কারণ তুমি বলছো উত্তরে মিলিয়ে নিতে হবে, এখানে আমাদের উত্তরে মেলার প্রয়োজন নেই, বুঝছো? তারপরে কেউ মোর ওভার দিতে পারো, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, বিসাইডস। ফার্দার, হ্যাঁ ফার্দার দিলেও হবে, ফার্দার মোর দিলেই হবে, মোর ওভার দিলেই হবে, ইন এডিশন দিলেও হবে, যে কোনো একটা আমরা দিতে পারবো। খুব মনোযোগ সহকারে খেয়াল করো। রুল 3, বিপরীত অর্থ প্রকাশ করতে, বিপরীত অর্থ প্রকাশ করতে বাট, দো অলদো, বাট মানে কিন্তু, দো অলদো মানে যদিও, ওয়ান দা আদার হ্যান্ড অন্যদিকে বা অপর পক্ষে, অন দা কন্ট্রারি বিপরীতে, ইন স্পাইট অফ ডিসপাইট মানে সত্ত্বেও, এই শব্দগুলো ব্যবহার করা হয় বিপরীত অর্থ প্রকাশ করার ক্ষেত্রে। এখন বিষয়টা হলো আমরা কখন কোনটা ব্যবহার করব। তো আমরা সবাই এটা জানি যে মাঝখানে ব্যবহৃত হয়, কিন্তু এই দুইটাও মাঝখানে ব্যবহৃত হয়, আবার প্রথমে ব্যবহৃত হয়। আচ্ছা, এই দুটো আমাদের প্রথমে ব্যবহৃত হয়, সেটা কিভাবে আমরা খেয়াল করি। প্রথম সেন্টেন্সটা বলছে ট্রি গিভস আস অক্সিজেন, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। এখানে কোনো ফুল স্টপ নাই, উই কাট ট্রিজ, আমরা গাছ কেটে ফেলি। তাহলে এই পাশে গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, ভালো কিছু করতেছে আমাদের, আর আমরা গাছ কাটছি, তাহলে খারাপ কিছু করতেছি, বিপরীত হয়ে যাচ্ছে। তো এখানে আমরা বাট দিতে পারি, ঠিক আছে? কি লিখতে পারে, বাট, ছোট হাতের। আচ্ছা, এবার আমরা বাট যদি না দিই, যদি দোয়াল তো দিতে পারি কিনা, দো উই কাট ট্রিজ, যদিও আমরা গাছ কেটে ফেলছি, গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। কথা বুঝছো? তাহলে আমরা এখানে দো বা অলদো একই জিনিস। তা আমরা এই যে বাট, দো, অলদো, বাট ব্যবহৃত হয় কম্পাউন্ড সেন্টেন্সে, ভালো করে খেয়াল করো, কম্পাউন্ড সেন্টেন্সে বাট ব্যবহৃত হবে, বুঝতে পেরেছো? এবং কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারবো হলো দো, অলদো। কথা বুঝছো? আর সিম্পল সেন্টেন্সে ব্যবহার করবো আমরা ইন স্পাইট অফ আর ডিসপাইট, একই বিষয়, মূল বিষয়টা একই থাকবে, এক পাশে ভালো কিছু থাকবে আর এক পাশে তার বিপরীত কিছু থাকবে, এমন থাকলে আমরা এগুলো ব্যবহার করবো। তাহলে প্রথম সেন্টেন্সে আমরা দেখো, ট্রি গিভস আস অক্সিজেন, গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, বাট কিন্তু উই কাট ট্রিজ, আমরা গাছ কাটছি। তারপরে আবার যদি আমরা বাট না দিয়ে দো অলদো দিয়ে, যদিও আমরা গাছ কাটছি, গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, ঠিক আছে? আমরা দুইটা দিতে পারবো, বাট দিলে ওটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাচ্ছে, দো অলদো দিলে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে। কমপ্লেক্স সেন্টেন্সটা আমরা কিভাবে চিনতে পারি, দুইটা ফাইনাইট ভার্ব বা দুইটা সাবজেক্ট থাকলে সেটা কম্পাউন্ড, এই কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। কম্পাউন্ড সেন্টেন্সও একই তো, শুধু দুটো সাবজেক্ট ওখানে সমজাতীয়, একই সাবজেক্ট হলে একটা না থাকলে সমস্যা নেই। এরপর দেখো, সেম কোশ্চেনটা আমরা এই গ্যাপটা যদি মাঝখানে থাকে তখন আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো। তাহলে মাঝখানে যদি ব্র্যাকেট থাকে, মাঝখানে গ্যাপ যদি থাকে, একটা সেন্টেন্সে মানে দুটা ক্লজের মাঝখানে যদি গ্যাপ থাকে, নিয়মটা কি, দুইটা ক্লজ, এই অংশ একটা ক্লজ। আমি প্রথমে বলছিলাম যে ক্লজও কয়েকটা শব্দ দিয়ে গঠিত হয়, ফ্রেজও কয়েকটা শব্দ দিয়ে গঠিত হয়, যেখানে ক্লজের ভিতরে একটা ভার্ব থাকবে আর ফ্রেজের ভিতরে কোনো ভার্ব থাকবে না। তো এখানে কার একটা ভার্ব আছে, এখানে গিভ একটা ভার্ব আছে। তো এখানে আমরা যখন মাঝখানে দুটো ক্লজের মাঝখানে গ্যাপ থাকবে, তখন আমরা বাট, দো, অলদো তিনটা ব্যবহার করতে পারবো। আবারও বলছি, মাঝখানে গ্যাপ থাকলে, মাঝখানে গ্যাপ থাকলে কি কি আমরা এই তিনটা ব্যবহার করতে পারবো। একটা সেন্টেন্স, দুটো ক্লাস, এই দুটো ক্লাসের মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে আমরা ওই দুটো ব্যবহার করতে পারবো। এবার প্রথমে যদি গ্যাপ থাকে, প্রথমে এই সেন্টেন্সের প্রথমে যদি গ্যাপ থাকে এবং মাঝখানে কমা, খেয়াল করো, প্রথমে গ্যাপ, মাঝখানে কমা, নিশ্চিতভাবে সেই সেন্টেন্সটা সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্স হবে, সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্স হবে। ভালো করে খেয়াল করো, মাঝখানে যদি কমা আর প্রথমে যদি গ্যাপ থাকে। এখন বিষয়টা হলো, এই সেন্টেন্সে দেখো এখানে কমা থাকার কারণে আমরা তো আর মাঝখানে বসাতে পারছি না, তাহলে বাট কিন্তু বসানোর প্রশ্নই আসে না, বাট কিন্তু মাঝখানে বসে। ভালো করে খেয়াল করো, তাহলে আমরা আর বাকি থাকে এটা কিন্তু দেখো সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, কমপ্লেক্স সেন্টেন্স। ফাইনাইট ভার্ব না এটা, এটাও ফাইনাইট ভার্ব। তো আমরা এখানে কি দিতে পারি, দো অলদো, দো
অলদো। এখন প্রশ্ন করতে পারে যে এইখানে তো বাট হয়েছিল, এইখানে বাট হবে না কেন? তার উত্তর হলো এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়েছিল তখন মাঝখানে, কিন্তু এখন মাঝখানে তো আর বাট বসে, বাকি প্রথমে তো আর বাট বসানো সম্ভব না। কথা বুঝছো? আচ্ছা, এবার সেম প্রশ্নটা আমরা দেখি, সেম সেন্টেন্সটা, ট্রি গিভস আস অক্সিজেন, গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। এখানে আমরা কিন্তু বাক্য শেষ করে দিচ্ছি, উই কাট ট্রিজ, আমরা গাছ কেটে ফেলছি। এই বাক্যে আমরা এখানে বাদ দেবো, এটা কম্পাউন্ড সেন্টেন্স না, কিন্তু বিপরীত অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আমরা এই বাক্যের শুরুতেই বাদ ব্যবহার করবো বড় হাতের। ট্রি গিভস আস অক্সিজেন, গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, কিন্তু আমরা গাছ কেটে ফেলছি। আর এখানে আমরা যদি ফুল স্টপ না থাকতো তাহলে আমরা দোল ব্যবহার করতে পারবো। এখন ফুল স্টপ থাকার কারণে আমরা এখানে দেবো কি অন দা আদার হ্যান্ড আর অন দা কন্ট্রারি, বাটের সাথে দিয়ে পারবো। তাহলে অন দা আদার হ্যান্ড অথবা অন দা কন্ট্রারি। এখানে আমরা বলছি ট্রি গিভস আস অক্সিজেন, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। অন দা আদার হ্যান্ড অপরপক্ষে বা অন্যদিকে, অন দা কন্ট্রারি বিপরীতে, উই কাট ট্রিজ, আমরা গাছ কেটে ফেলি। এবার আসো, এখানেও বাক্যের প্রথমে গ্যাপ আছে, কমা আছে। তো এইখানে আমাদের এই নিয়মটার মতো, তো এখানে কমা, এখানে কমা, এইখানে ভাবটা দেখো ফাইনাইট ভার্ব ছিল, এখানে ভাবটা নন ফাইনাইট হয়ে গেছে, তার মানে এটা নিশ্চিত হবে সিম্পল সেন্টেন্স। কথা বুঝছো? নন ফাইনাইট ভার্ব থাকলে সিম্পল সেন্টেন্স হবে। তাহলে সিম্পল সেন্টেন্সে আমাদের ব্যবহৃত হয় এই ইনস্পাইট, ডিসপাইট, এরা কোন সেন্টেন্সে হয়? সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে হয়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ইনস্পাইট, ইনস্পাইট লিখলে অফ দেবা, আর ডিসপাইট লিখলে অফ দেওয়া লাগবে না। কথা কি বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার? তাহলে বিপরীতে আমরা এতদিন জানতাম একটা মাত্র ব্যবহৃত তো সেটা বাট, কিন্তু আজকের আমরা দেখলাম এই গ্যাপ গুলো যখন প্রথমে না থেকে যদি বাক্যের শেষে থাকে বা মাঝখানে থাকে বা আমরা ফুল স্টপের পরে থাকি, তখন আমরা কি লিখবো, কি বুঝতে পেরেছো সবাই? রিলেটিভ প্রোনাউন আমরা হু, হুইচ, দ্যাট। আচ্ছা, কখন কোনটা ব্যবহার করবো? আমাদের একটা সমস্যা হবে, কখন কোনটা ব্যবহার করবো? হু, হুইচ, দ্যাট বুঝিনি, যে রিলেটিভ প্রোনাউন আসবে কখন কিভাবে এটা আমরা বুঝিনি। একটা উদাহরণ লিখি আমরা। রিলেটিভ প্রোনাউন আমরা সবাই এতটুকুই জানি যে ব্যক্তি হইলে হু হয়, আর বস্তু হইলে হুইচ হয়, আর এটা কি হয় বাকি সকল ক্ষেত্রে। বাকি সকল ক্ষেত্রে এটা কি জিনিস? এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো, আই নো দা বয়, আমি ওই বালকটাকে চিনি, এখানে ব্যক্তি বুঝতেছি। খুব সহজে মনে রাখবা, গ্যাবের আগে যদি, গ্যাবের আগে যদি নাউন, গ্যাবের আগে নাউন এবং পরে ভার্ব কি থাকবে? নাউন এবং পরে ভার্ব। গ্যাবের আগে নাউন এবং পরে ভার্ব, খেয়াল করো, গ্যাবের আগে নাউন এবং পরে ভার্ব আছে না? এখন এই নাউনটা যদি ব্যক্তি হয়, এই নাউনটা যদি ব্যক্তি হয়, তখন আমরা বসাবো হু। বুঝতে পেরেছো? এই যে এই নাউনটা কি বস্তু, তখন আমরা বসাবো হুইচ। তাহলে আমরা খুব সহজে বুঝবো, যখন কোনো গ্যাপ থাকবে, ওই গ্যাপের আগে যদি আমাদের কোনো নাউন থাকে এবং গ্যাপের পরে ভার্ব থাকে, সেখানে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করবো। আবারও বলছি, আমার সাথে বলো সবাই, গ্যাপের আগে নাউন, গ্যাপের পরে হলো ভার্ব, তখন আমরা কি বসাবো? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনটা, এই নাউনটা যদি ব্যক্তি হয় তাহলে হু, বস্তু হইলে হুইচ। এইবার আমরা আসি, যদি ভার্বের পরে গ্যাপ থাকে, যদি ভার্বের পরে, এটা ভার্বের পরে গ্যাপ থাকে, তারপরে আমাদের সাবজেক্ট থাকে, সাবজেক্ট প্লাস একটা ক্লজ থাকবে, সেক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করবো। কি ব্যবহার করবো? দ্যাট। তাহলে আমাদের হু ইজ দ্যাট ক্লিয়ার? খুব সহজে মনে রাখবো। এখানে আমরা আর একটা জিনিস আমাদের সমস্যা হয়, সেটা আমরা রিলেটিভ প্রোনাউন বলতে আমরা মনে করি ডব্লিউএস ওয়ার্ড যা যা আছে সবগুলো রিলেটিভ প্রোনাউন হয় না। আমাদের প্রোনাউন মানে সেখানে ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, এগুলো হলো প্রোনাউন। কিন্তু ব্যক্তি বা বস্তুকে যখন বোঝাবে না, তখন সেগুলো প্রোনাউন হবে না। তো আমরা এখন দেখো রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব হলো হোয়ার আর হোয়েন, এগুলোকে বলা হয় হলো রিলেটিভ অ্যাডভার্ব। এই রিলেটিভ অ্যাডভার্বের ব্যবহার হতে পারে। সেই রিলেটিভ অ্যাডভার্বটা কিভাবে ব্যবহৃত হবে? আর একটা বিষয় আমি বলি, শোনো, একটা বাক্যে অ্যাডভার্ব যখন ব্যবহৃত হয়, অ্যাডভার্ব কখনো বাক্যে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে না। সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে হলো নাউন প্রোনাউন। সাবজেক্ট অবজেক্ট হবে হলো নাউন প্রোনাউন। অ্যাডভার্ব কখনো সাবজেক্ট বা অবজেক্ট হবে না। তার মানে আমরা আগেরটাতে দেখছিলাম যে এখানে যখন প্রোনাউন ব্যবহার করছিলাম, দা বয়, এটা আমরা একটা নাউন ছিল এবং তারপর একটা গ্যাপ ছিল, গ্যাপের পরে আমরা কি ছিল? ভার্ব। তখন আমরা এটা প্রোনাউন ব্যবহার করছিলাম, অর্থাৎ এই অংশের সাবজেক্ট ছিল এটা তখন। ঠিক আছে? প্রোনাউন।
হু হু মানে কে বা যে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। আচ্ছা, এবার আমাদের তখন এই বাক্যে ভার দিয়ে শুরু হয়েছিল, কিন্তু গ্যাপের পরে ভার দিয়ে শুরু হয়েছিল। আর এখন দেখো গ্যাপের পরে আমাদের ভার হলো এইখান থেকে, কিন্তু তার আগে আমাদের এই যে সাবজেক্ট আছে গেম, পরেরটাও আমাদের সাবজেক্ট আছে গেম। তাহলে আমরা কনফিউশন না হই, সেটা আমরা খেয়াল করবো যে গ্যাপের পরে ভার দিয়ে শুরু হচ্ছে না সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, এটা খেয়াল করবো। সাবজেক্ট যদি থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন দেওয়া যাবে না। তাহলে এরকম হতে পারে যে আই নো দ্য ম্যান হু হি, তার মানে আমরা বলতে পারি রিয়াদ হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। রিয়াদ আবার হি, দুইটা একসাথে হয়ে যাচ্ছে না? দুটাকে একসাথে হওয়া সম্ভব না, যে কোনো একটা হবে। তো এই বাক্যে আমাদের, এখানে আমাদের এরকম কোনো সাবজেক্ট ছিল না, তাই আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করছি। তো এখানে আমাদের দা গেম, তো আমাদের অবশ্যই একটা সাবজেক্ট আছে, তারপর ভার্ব। তাহলে এখানে আমরা আবার প্রোনাউন দেবো না, এবার দেবো হলো কি অ্যাডভার্ব। সেই অ্যাডভার্বটা কি দেবো? যদি গ্যাবের আগে আমরা টাইম থাকে, টাইম, তখন আমরা কি দেবো? হোয়েন। মানে হোয়েন মানে তো সময় বোঝায়, হোয়েন মানে সময়। তাহলে এখানে আমরা লিখবো আই নো দ্য টাইম, আমি ওই সময়টা জানি, আমি ওই সময়টা জানি। দ্য গেম উইল স্টার্ট, খেলা শুরু হবে। কখন খেলা শুরু হবে? তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি কি হোয়েন। আই নো দ্য টাইম, আমি ওই সময়টাকে জানি। হোয়েন উইল দ্য গেম উইল স্টার্ট, কখন খেলাটা শুরু হবে। এবার ঠিক একই সেন্টেন্স দেখো, আই নো দ্য টাইম নেভার প্লেস, আমি ওই স্থানটা জানি, চিনি। দ্য গেম উইল স্টার্ট, তাহলে এখানে আমরা লিখবো কি হোয়ার। তাহলে এটা কিন্তু এখন বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আর অ্যাডভার্ব থাকলে সেখানে আমাদের সাবজেক্ট ভার্বও থাকবে। তাহলে রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাডভার্ব, এগুলো এই দুটো পার্থক্য বুঝতে পারছি না, কখন কিভাবে ব্যবহৃত হবে। ঠিক আছে, কন্ডিশনাল তো আমরা রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে অনেক প্রকার কন্ডিশনাল শিখছি, কিন্তু আমাদের এইখানে আমরা মাত্র দুটো জিনিস শিখবো। একটা হলো পজিটিভ আর নেগেটিভ, একটা হলো পজিটিভ আর নেগেটিভ। কন্ডিশনাল মানে কি? যে একটা কিছু করলে আর একটা কিছু হবে, একটা কিছু করলে একটা হবে, বিনিময় শর্ত। সেটা হলো কি, যদি আমরা লিখি শর্ত পূরণ হইলে, শর্ত পূরণ হইলে, শর্ত পূরণ হইলে আমরা লিখবো হলো ইফ। আর শর্ত পূরণ না হলে, না হলে আনলেস হয়। খুব সহজ, তাহলে একটু মুখস্থ করে ফেলি আমরা সবাই। শর্ত পূরণ হইলে কি লিখবো? আর এটা কি জিনিস? এখানে কিন্তু দুটো পার্ট থাকবে, যে এক পাশে একটা কাজ হবে, কাজটা হইলে যে শর্ত সেটা যদি পূরণ হয় তাহলে সেটা হলো ইফ, আর যদি সেই শর্তটা পূরণ না হয় তাহলে আনলেস। দেখো খুব সহজ দুটো সেন্টেন্স, খুব কাছ থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। একই উদাহরণ দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো আমাদের এখানে বলছিল শর্ত পূরণ হইলে ইফ, ভালো করে খেয়াল করো। শর্ত পূরণ হইলে ইফ, শর্ত কিটা আমরা বলছি দেখো, ইউ রিড মোর, তুমি অধিক পড়লে, তুমি অধিক পড়লে পাস করবা। তাহলে পড়লে তো পাস করবে, এটা শর্তটা পূর্ণ হচ্ছে। না পড়লে পাস করবে? আচ্ছা, এইবার তুমি পড়লে ইউ ক্যান নট পাস, তুমি পড়লে পাস করতে পারবে না। একটা বলছে পড়লে পাস করবা, এটা তো ঠিক আছে, শর্তটা পূর্ণ হচ্ছে, বা তুমি এ প্লাস পাবা। আবার এখানে বলছে তুমি পড়লে পাস করতে পারবে না, তাহলে এই পড়লে যে আমাদের যে শর্ত, যে কাজটা হয়, সেটা কি পূর্ণ হচ্ছে কেন? না। তাহলে এখানে যখন শর্ত পূর্ণ হচ্ছে না, তখন আমরা লিখবো হলো আনলেস। আর যদি শর্ত পূর্ণ হয় তাহলে লিখবো ইফ। তাহলে ইফ ইউ রিড মোর, তুমি যদি অধিক পড়ো, ইউ উইল পাস, তুমি পাস করবা। আর আনলেস ইউ রিড মোর, তুমি যদি অধিক না পড়ো, ইউ ক্যান নট পাস। আশা করি বুঝতে পেরেছি। আগে ফলাফল পরে কারণ, এরকম সেন্টেন্স আমরা প্রকাশ করি, তখন মাঝখানে গ্যাপ থাকবে, তখন আমরা ব্যবহার করবো হলো ইয়াস, সিন্স, বিকজ। এই সবগুলোর বাংলা হলো কি? কারণ, বা যেহেতু, বা সেহেতু আমরা বলতে পারি। আগে ফলাফলটা আমরা কি জিনিস, ফলাফলটা আমরা একটু দেখি। হি গট এ প্লাস, তাহলে এটা ফল পেয়ে গেছে। এরপর যদি গ্যাপ থাকে, কারণ হি রিড মোর, তাহলে কারণটা না, এই পড়ার কারণে, এটা আগে কাজ ওর, তারপর ফলাফল কি হয়েছে? সে এ প্লাস পেয়েছে। তাহলে আগে কার ফলাফল, আগে ফল, ফলাফল কি? এ প্লাস। আর পরে কারণ যদি থাকে, তখন আমরা বাক্যের মাঝখানে কি ব্যবহার করবো? অ্যাজ, সিন্স, বিকজ। তাহলে আমাদের অর্থটা হতে পারে কি, হি গট এ প্লাস, সে এ প্লাস পেয়েছিল, অ্যাজ কারণ হি রিড মোর, সে বেশি পড়েছিল। অথবা সিন্স দিলেও যা, বিকজ দিলেও তা, একই অর্থ। কারোর সাথে কারণ মিলতে পারে, নাও পারে। কেউ সিন্স দিয়ে করতে পারে, কেউ অ্যাজ দিয়ে করতে পারে, কেউ বিকজ দিয়ে করতে পারে। আচ্ছা, এবার আসি, আগে কারণ আর পরে ফলাফল। তাহলে আমরা এইটা আমরা লিখতে পারি, এই সেন্টেন্সটা ঘুরে লিখবো, হি রিড মোর
হি গট এ প্লাস। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, এই ক্ষেত্রে আমরা লিখবো অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট দ্যাটস হয়। আমি আর লিখছি না, বলছি তোমরা জানো সবাই। তো এখানে আমাদের যদি আগে খেয়াল করো, একটু খেয়াল করো সবাই, আগে আমাদের কাজটা হয়ে যায়, তার ফলাফলটা যদি এই পাশে হয় তখন আমরা ব্যবহার করবো অ্যাজ এ রেজাল্ট দ্যাটস হয়, ফর দিস রিজন, কনসিকুয়েন্টলি, সো কি দিতে পারি, সো হেন্স। আমি একটু লিখি, দ্যাটস হয়, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, সো হেন্স, দেয়ারফর। দেখো তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আমাদের অবশ্যই পরীক্ষা আসে, যখন আমরা দেখবো, আমি আবারও একটু প্রথম থেকে রিপিট করি, দেখো কারণ ও ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে আগে যদি ফলাফল, লেখা বন্ধ করে সবাই, আগে যদি ফলাফল প্রকাশ করে কোনো বাক্য থাকে সেক্ষেত্রে আমরা কি করবো, এবং পরে তার কারণ বা কাজটা যদি থাকে তাহলে আমরা সেখানে অ্যাজ, সিন্স, বিকজ এর থেকে যে কোনো একটা মাঝখানে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এবার যদি আমাদের আগে কারণ আর পরে ফলাফল থাকে সেক্ষেত্রে আমরা কি করব, মাঝখানে ব্যবহার করব আর ওইটা না, কিন্তু তখন আমরা ব্যবহার করবো অ্যাজ এ রেজাল্ট দ্যাটস হয়, কনসিকুয়েন্টলি, সো। অ্যাজ এ রেজাল্ট যার ফলে, দ্যাটস হয় যে কারণে, কনসিকুয়েন্টলি ফলশ্রুতি, সো তাই, হেন্স তাই, দেয়ারফর অতএব। তো আমরা দেখো হি রিড মোর, সে অধিক পড়েছিল, যার ফলে বা তাই, অতএব সে এ প্লাস পেয়েছিল, হয় কি না, যে কোনো একটা হইতে পারে। আচ্ছা, এগুলো তো বাকের মাঝখানে গ্যাপ, যদি এই গ্যাপটা বাকের প্রথমে থাকে তখন আমরা কি করতে পারি, একটু খেয়াল করো, হি রিড মোর, হি পাস্ট, তাহলে আমরা কি করতে পারি, এবার খেয়াল করো গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমরা কি লিখবো, এখানেও আমরা অ্যাজ, সিন্স, বিকজ থেকে ব্যবহার করব, কারণ অ্যাজ, সিন্স, বিকজ কোন সেন্টেন্সে ব্যবহার হবে, কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, যেখানে দুটো সাবজেক্ট দুটো ভার্ব থাকবে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে আমরা লিখতে পারি অ্যাজ হি রিড মোর, সে ও তার অধিক পড়ার কারণে হি ফাস্ট। এইবার আমরা এই সেম সেন্টেন্সে আরো কারণ প্রকাশ করার ক্ষেত্রে আরো কি কি হইতে পারে, এই সেন্টেন্সটা যদি হি না হয়ে হিজ হইতো, হি ইজ রিডিং মোর, তখন আমরা কি করতাম, হ্যাঁ এখানে আমাদের দেখো, এখানে আমাদের আগে সাবজেক্ট ছিল, এখন পজিটিভ কেস হয়ে গেছে, আগে ফাইনাইট ভার্ব ছিল, এখন এটা নন ফাইনাইট ভার্ব হয়ে গেছে, যার কারণে সেন্টেন্সটা হলো সিম্পল সেন্টেন্স হয়েছে। সিম্পল সেন্টেন্স হওয়ার কারণে আমরা এখন আর এই অ্যাজ, সিন্স, বিকজ বা অ্যাজ এ রেজাল্ট, দ্যাটস এগুলো ব্যবহার করতে পারবো না। সিম্পল সেন্টেন্সে কারণ বোঝানোর ক্ষেত্রে বা ফলাফল প্রকাশের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বিকজ অফ, তারপরে ডিউ টু, ওয়িং টু, বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু। এইগুলোর পরে আমরা পজিটিভ কেস হয়, যেটা হলো কমপ্লেক্স সিম্পল সেন্টেন্স। সত্যতা বা সত্যি প্রকাশে আমরা কি ব্যবহার করতে পারবো, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড, ট্রুলি। এই শব্দগুলো আমরা কোনো বিষয় যখন দেখছি যে সত্য কথা বা বিষয়টা সত্য, তখন আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি। আমরা যে স্টোরি পড়ছি না, যে দুই বন্ধুর গল্প পড়ছি, তারপরে সোনার ডিম পড়া হাসির গল্প পড়ছি না, এই গল্পগুলো সত্য কি শিখলাম শেষে এসে আমরা, যে অতি লোভে তাঁতি নষ্ট, গ্রাফস অল লস অল, এই একটা কথা। তাহলে আমরা কোনো একটা বিষয় আলোচনার গল্পটা শেষে আমরা এখানে আমরা লিখলাম যে গ্রাফস অল লস অল, তাহলে এটা সত্য কথা। অথবা আমরা লিখতে পারি কি ম্যান ইজ মর্টাল, যে কোনো একটা সত্য বিষয় যখন আমরা এখানে তুলে ধরতে পারি, হানি সুইট, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি এই ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, অবশ্যই, প্রকৃতপক্ষে, আসলে, সত্যি করার অর্থে, সত্যি বলতে আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারবো। তখন আমরা কোনো বিষয়ের উপর বা কোনো কিছুর উদাহরণ দেওয়ার চেষ্টা করব, তখন আমরা ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, এই শব্দগুলো ব্যবহার করব। ট্রিজ হেল্প আস, গাছ আমাদেরকে সাহায্য করে ইন মেনি ওয়েজ, অনেক ভাবে সহযোগিতা করে। তার কয়েকটা উদাহরণ হলো দে গিভ আস ফুড এন্ড শেড, তারা আমাদেরকে খাদ্য এবং আশ্রয় দেয়। তাহলে এখানে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি ফর এক্সাম্পল, দেখো এখানে বলছে টেকিং হিস্টোরি, ইতিহাস নেওয়া, আর হি টুক ইকোনমিক্স,
তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি কে ইনস্টেড অফ রাদারটা আমরা ব্যবহার করবো ফুল সেন্টেন্স, অর্থাৎ একটা পরিপূর্ণ সেন্টেন্সের ক্ষেত্রে ফুল স্টপ পরে। আর এই দুটো ব্যবহার করবো যেহেতু আমরা দেখছি এদের পরে ওয়াপাস অবশ্যই ভালোর সাথে আইএনজি যোগ হবে প্রিপজিশনের পরে। তাহলে ইনস্টেড অফ টেকিং হিস্টোরি, ইতিহাস নেওয়ার পরিবর্তে হি টুক ইকোনমিক্স, সে অর্থনীতি নিয়েছিল ইতিহাস নেওয়ার পরিবর্তে। যে একটার পরিবর্তে আর একটা কোনো কিছু পরিবর্তে বা বিপরীত অর্থ প্রকাশ করে। রুল 11 হলো বোথ ডট ডট এন্ড নট অনলি ডট ডট বাট অলসো। এটা কি জিনিস? সমজাতীয় কোনো শব্দ যুক্ত করার ক্ষেত্রে, সমজাতীয় দুটো শব্দ দুটো বিষয় যুক্ত করার ক্ষেত্রে আমরা বোথ ডট ডট এন্ড ব্যবহার করতে পারি, অথবা নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করতে পারি। এখন যে কোনো একটা ব্যবহার করতে পারি, তবে আমরা এটা কিন্তু কোরিলেটিভ কনজাংশন, মানে একটা ব্যবহার করলে একটা ব্যবহার করতে হবে, মানে দুই জায়গায় গ্যাপ থাকবে। একটা সেন্টেন্সে আমাদের দুই জায়গায় গ্যাপ থাকবে একটা বিষয় নিয়ে। হি বট পেন আর গ্যাপ দিয়ে পেন্সিল। তো এই ক্ষেত্রে আমরা সে কিনেছিল পেন, কলম কিনেছিল আর পেন্সিল। তো দুইটা সমজাতীয় এই ক্ষেত্রে আমরা কি হবে বোথ লিখতে পারি এখানে, আর এখানে লিখতে পারি কে এন্ড। সে কিনেছিল কলম এবং পেন্সিল, উভয় কিনেছিল, মানে দুটোই কিনেছিল। আর আমরা যদি বোথ না দিয়ে নট অনলি লিখি এখানে নট অনলি কয়টা বাট অলসো। পার্থক্য হলো এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর এটা হলো নেগেটিভ সেন্টেন্স, এই ছাড়া কোনো পার্থক্য নেই, অর্থ একই। এইদার দেখো আইদার ডট ডট অর নেইদার ডট ডট নট, এখানেও এটাও কোরিলেটিভ কনজাংশন, মানে ওই বোথ ডট এন্ড এর মতোই ব্যবহৃত হবে, একটা ব্যবহৃত একটা ব্যবহৃত হবে। এটা হলো দুটির মধ্যে একটি, আর এটা দুটির মধ্যে একটিও না। এটা দেখো আমরা রনিকে বললাম যে রনি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হিসেবে সে কি কি কাজ করছে দেখো। হি গোস টু স্কুল এভরিডে, প্রতিদিন সে স্কুলে যায়। হি ইজ ভেরি পাংচুয়াল, সে খুবই সময়ানুবর্তিত। তারপরে ইজ ভেরি সিনসিয়ার, সে খুবই আন্তরিক। তাহলে এর ভালো কিছু বর্ণনা করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি ফার্স্টলি, প্রথমে ফার্স্টলি না দিয়ে আমরা লিখতে পারি কি অ্যাট ফার্স্ট লিখতে পারি। সেকেন্ডলি লিখতে পারি এখানে, যদি সেকেন্ডলি না লিখে আমরা লিখতে পারি কি বিসাইডস। তাহলে আমরা এখানে সেকেন্ড অথবা বিসাইডস। হি ইজ ভেরি পাংচুয়াল, হি ইজ ভেরি সিনসিয়ার, এখানে আমরা লিখতে পারি যদি শেষ কথা হয় এটা তাহলে ফাইনালি লিখবো, আর যদি এর পরে আরো থাকে তাহলে থার্ডলি। আর এখানে আমরা লিখতে পারি কি এন্ড, আর এখানে লিখতে পারি কি অ্যাট লাস্ট। বুঝতে পেরেছো? আমাদের কানেক্টরের শেষ নিয়ম, এবং আমরা যখন প্যাসেজ করবো তখন শেষের দিকে এই লাইনটা থাকবে, শেষের দিকে এই নিয়মটা আমরা ব্যবহার করবো, খুঁজে পাবো। আমরা অর্থ না করতে পারলেও সহজে সেটা জিনিসটা আমরা পারবো, এবং এটা 1 মার্ক অবশ্যই তোমরা পাবো, 1 মার্ক থাকবে, অবশ্যই থাকবে। কোনো ঘটনা বা বক্তব্যের পরিশেষে কোনো সিদ্ধান্ত গ্রহণ অথবা কি করা উচিত এমন অর্থ প্রকাশ করতে আমরা সেন্টেন্সের শেষে অথবা শুরুতে, শেষ লাইনে শুরুতে আমরা এই সো, দেয়ারফর, দাস, হেন্স এইগুলো ব্যবহার করতে পারবো। যেমন আমরা যে ট্রি সম্পর্কে অনেক কথা বলেছি, যে ট্রি গিভস আস ইন মেনি ওয়েজ, তারপরে ইট গিভস আস অক্সিজেন, ইট গিভস আস ফুড, তারপরে শেড, শেল্টার। তারপরে আমরা আরো বলতে পারি বাট উই কাট ডাউন ট্রিজ র্যান্ডমলি, এভাবে আমরা বলতে পারি। এখন সর্বশেষে আমাদের মনে করো বেশি বেশি করে গাছ লাগানো উচিত, এই কথাটা আমরা বলতে যাচ্ছি এত আলোচনা বদ্ধ দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমরা উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। তাহলে এখানে আমরা লিখতে পারি কি সো অথবা দেয়ারফর, যে কোনো একটা লিখতে পারবো। এবার আমরা আর একটা জিনিস বলি, খুব সহজে আমরা জিনিসটা চিনতে পারবো। সাবজেক্টের পরে এই কথাটা অধিকাংশ ক্ষেত্রে থাকবে শুড, সাবজেক্টের পরে অধিকাংশ ক্ষেত্রে শুড কথাটা থাকবে। তাহলে আমরা বুঝবো এখানে আমাদের কোন একটা উচিত অর্থে, কোনো কিছু করা অর্থে প্রকাশ করছে। আমরা সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো সো, দেয়ারফর, দাস, হেন্স। বুঝতে পেরেছো? তাই আমাদের এই 14টা নিয়ম করলে আশা করি তোমাদের এই 9, 10 এসএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, বা তোমাদের দাখিল পরীক্ষা বা এইচএসসি যে পরীক্ষা হোক না কেন, কোথাও আর কানেক্টর বাধার কথা না। শেষ।